আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম কোন এই তো আপনিও এখন বলছেন এবং একটা আওয়ামী বিরোধী একটা তো আওয়ামী বিরোধী কখনোই না, তিনি তো আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ লোক, আওয়ামী লীগের একজন বুদ্ধিজীবী হিসেবে পরিচিত প্রফেসর মাইনুল ইসলাম। তাহলে তো এই কথা বলার কথা না, মানে বলে ফেলে না অনেক সময় অনেক মানুষ অনেক কিছু না। আপনি আওয়ামী বিরোধী আওয়ামী লীগের পক্ষে দাবি করে তো অনেক অসত্য কথা বলে ফেলে, যেটা আওয়ামী লীগের বিপক্ষে যে অনেকে তো এই কাজ করছে আজকাল দেখতে পাচ্ছি। কাজে তথ্যের উপরে কথা বলতে হবে। কে কি বলেছেন আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আমার কথা হচ্ছে তথ্যটা কি, গবেষণাটা কি, সমীক্ষাটা কি। আপনি এটা ইন্টারপ্রেট করছেন, আপনি কোথায় পেয়েছেন যে ভারতের চাকরিটা চেঞ্জ করেছে? এটা তো আপনার ইন্টারপ্রিটেশন, এটা তো আপনার ইন্টারপ্রিটেশন। কেন চেঞ্জ করলো? আমি তো দাবি করছি, আমি তো সেটাই বললাম সমীক্ষায় যেটা এসছে, একটা সমীক্ষা তো আসলে শোনা দিয়েছে পায়রারে। আরাফাত ভাই, আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, একটা সমীক্ষাতেও শোনা দিয়েছে পায়রাকে বেশি পয়েন্ট দেওয়া হয় না, একটি তো না। প্রত্যেকটা সর্বশেষ যতগুলি সমীক্ষা হয়েছে সবচেয়ে সমীক্ষাভাবে পরিবেশগত অর্থনৈতিক সমস্ত পয়েন্ট অফ ভিউ থেকে পায়রা ইজ দ্য বেস্ট পসিবল অপশন ফর আস, দ্যাটস ওয়াই উই ওয়েন্ট ফর পায়রা। এবং সেখানে আপনি কি করেছি, আমরা তো ভারতে ইনভেস্টমেন্ট নেইনি, আমরা সেখানে জাপানে ইনভেস্টমেন্ট নিয়েছি। তাহলে আপনি শোনেন, একটা কথাকে পেঁচিয়ে পুছে বিভিন্ন ভাবে ইন্টারপ্রেট করে ফেলা যায়, কিন্তু সত্যই থাকে। তো কাজে আপনি পাকিস্তানের হাই কমিশনের নিয়োগ দিতে 2 বছর ভারতকে খুশি করার জন্য, এটা তো আপনার ইন্টারপ্রিটেশন। পাকিস্তানের সাথে তো আমার যুদ্ধাপরাধের বিচার নিয়ে আমার ঝগড়া ছিল, ভারতের সাথে আমার কি এখানে? এটা তো আমার নিজস্ব ঝগড়া। এখন আপনি যদি এইভাবে ইন্টারপ্রেট করেন তাহলে তো আমার কিছু বলার নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ভারত বাংলাদেশ রিলেশনশিপ নিয়ে ট্রানজিট কানেক্টিভিটি ইস্যু আনবেন, আপনি বিভিন্ন ধরনের এই চুক্তির ইস্যুগুলি আনবেন যেগুলো হাইলি একাডেমিক ইস্যু, এবং আপনি আমার কাছে এক্সপেক্ট করেন মেঠো বক্তৃতা দিব, তাহলে তো আমি এটা এই তর্ক কখনো শেষ হবে না খালেদ। আপনি ভেরি অনেস্ট উইথ ইট, কারণ আপনি জিজ্ঞেস করছেন এটা এক শোনেন কানেক্টিভিটিতে ট্রানজিটে আমাদের কি লাভ, এক সহজ প্রশ্ন কিন্তু এটা উত্তরটা সহজ না। আপনি ওই টাইমটা আমাকে দিবেন না আনইন্টারাপ্টেড, আই ক্যান গিভ ইউ দ্য আনসার। আমি আপনাকে আনসার দিয়ে দেখা দিতে পারবো, চোখে আঙুল দিয়ে অঙ্ক করে দেখা দিতে পারবো আমাদের কি। অবশ্যই ভারতেরও লাভ আছে, লাভ থাকবে, নেপাল ভুটানেরও লাভ আছে, সবারই লাভ আছে এখানে। আমি যেটা বলছি যাচ্ছি এটা জিরো সাম গেম না, এটা মিউচুয়াল বেনিফিট সবার আছে। ভারতের লাভ না এটা বলছি না, আমরা এক পাখি আনছি না, কিন্তু সবার লাভ আছে। আজকে ব্রেক্সিট করার পরে আপনি দেখেন, ব্রেক্সিট থেকে বেরোয় এসে ইউকের অবস্থাটা আপনি দেখেন কোথায় যাবে। কিন্তু ব্রেক্সিটটা থাকলে, সবার কানেক্টিভিটির মধ্যে থাকলে, যারা ইকোনমিক্স বোঝে, আজকে বরিস জনসনরা ট্রাম্পরা কি করছে, আজকে মানুষকে ডিভাইসিভ করছে, বিভক্ত করছে। আজকে আমরা সবার সাথে সম্পর্কটা কি, আমরা সবার সাথে সম্পর্ক একরকম, ভারতের সাথে আমাদের সম্পর্ক আরেক রকম, মানে বেশি ক্লোজ। এত বেশি ক্লোজ কেন? কিভাবে আমরা ওর থেকে তিস্তা পাই না, ও সীমান্তে মানুষ মারে, ও হচ্ছে আমাদেরকে বাণিজ্য অসমতা থাকে, তাহলে এটা কিরকম কথা? মানে কেন বাংলাদেশের কথা? এটা হচ্ছে চায়ের টেবিলের কথা, এটা এই ধরনের সস্তা কথা। ঠিক আছে, আপনি আমাকে বললেন কিরকম কথা, তাহলে আপনি বলেন ভারতের সাথে এত সখ্যতা, তাহলে চায়নার সাথে আমাদের বাণিজ্য ঘাটতি বেশি কেন ভারতের ছিল? এটা বলেন। চায়নার সাথে বাংলাদেশের এক্সাম্পল দিয়ে দিন, চায়নার সাথে ভারতের চেয়ে বেশি কেন? তাহলে এটা কিরকম কথা? ভারতের সাথে এত ভালো সম্পর্ক আপনার কথা অনুযায়ী, তাহলে বাণিজ্য ঘাটতি চায়নার সাথে বাংলাদেশের বেশি ভারতের চাইতে? এটা বলেন। মানে বাণিজ্য ঘাটতি বেশি কারণ বাংলাদেশ চায়নার থেকে বেশি জিনিস আমদানি করে, বেশি জিনিস রপ্তানি করে, সুতা কিনে, সেই জন্য বেশি। সুতা একটা বাড়তি জিনিস। আচ্ছা, তাহলে চায়নার ক্ষেত্রে আপনার আনসারটা আছে, আর ভারতের ক্ষেত্রে শুধু প্রশ্নটা আছে, আনসারটা নাই। মানে জাস্ট টু শো যে ভারতের সাথে বাংলাদেশের কাছে বেশি, এইখানেই সমস্যাটা হয়ে যায় কালে। আজকে আপনার সাথে ঝগড়াটা বেশি হচ্ছে, যাও আজকের বাংলাদেশের পর অনেকদিন পরে ঝগড়া করার একটা সুযোগ তৈরি হলো সামনাসামনি। কিন্তু আমি যেটা পয়েন্ট আউট করতে চাচ্ছি, একই বিষয় দেখেন, শেষ করে দিই আমি, একই বিষয় আপনি ভারতের ক্ষেত্রে একভাবে উপস্থাপন করবেন, চায়নার ক্ষেত্রে একভাবে উপস্থাপন করলে তখনই সমস্যাগুলো তৈরি হয়। আমি যেটা বলতে যাচ্ছি যে বাংলাদেশ সব দেশকে একই চোখে দেখে। ভারত যেহেতু লংগেস্ট বর্ডার শেয়ার করে বাংলাদেশ, প্লাস ভারতের সাথে একটা হিস্ট্রি আছে, যেটা হারুন ভাই নিজে উল্লেখ করলেন, 71-এর হিস্ট্রি, যে কারণে ভারতের সাথে সখ্যতাটা একটু ডিফারেন্টলি আমরা দেখি। দ্যাটস ওয়ান থিং। বাট এট দ্য সেম টাইম এর মানে এই না বাংলাদেশ তার নিজস্ব স্বার্থ বিকিয়ে দিয়ে। বাংলাদেশ যখন সাবমেরিন চায়না থেকে কিনেছে, তো শেখ হাসিনাই তো কিনেছে, তখন তো কারো দেখেনি। এগুলো কি আপনি কোনো তথ্য, আরাফাত ভাই আপনি কোনো ইন্ডিকেশন? আরাফাত ভাই, আমি তথ্যটা কিনেই, সাবমেরিন কিনে বসিয়ে রাখা হয়েছে, একদিনের জন্য সেটিকে ব্যবহার করা হয় নাই, একদিনের জন্য। এগুলো কোথায় পান আপনি? কোথায় সাবমেরিন ব্যবহার করেছে আপনি আমাকে বলেন। আজকেও আমি সাবমেরিন এই ডিপার্টমেন্টের যিনি নেভাল চিফ, তার সাথে কথা বলেছি। কি বলেছেন তিনি? বলেন তো কি বলেছেন বলেন তো। এভরিডে দে আর ওয়ার্কিং অন দিস। আপনি কি ভাবছেন এটা ফেলে রেখে দিয়েছে সাবমেরিন? হ্যাঁ, তাকে একদিন ইন্টারভিউ করেন। হ্যাঁ, ফেলে রেখেছে। ভবিষ্যতে ব্যবহার করা হবে, ভবিষ্যতে, ইন ফিউচার। আপনি তাকে ইন্টারভিউ করেন। আচ্ছা, ঠিক আছে। আনার পর থেকে প্রত্যেকদিন কি ডেভেলপমেন্ট। 2016 সালে বেইজিং থেকে 20 কোটি 50 লাখ মার্কিন ডলারে যে নবযাত্রা এবং জয়যাত্রা কেনা হয়েছে, সেটি কি ব্যবহার হয়েছে সেটা আমি জানি না এখনো। খালেদ, একটি ব্যবহার যায়। আপনি তো বুদ্ধিমান, আপনি হ্যাঁ
এইটা ঠিক আছে, আপনি জানেন না, এটা হতে পারে, এটা ঠিক আছে কথা, কিন্তু ফেলে রাখা হচ্ছে রং। আপনি বলেন আপনি কি ব্যবহার হচ্ছে, আপনি বলেন, বলি আরাফাত ভাই আপনি বলেন কি ব্যবহার হচ্ছে। আপনাকে আমি বলি, আপনাকে তো আমি বললাম যে টোটাল ব্যবহারের ব্যাখ্যা আপনাকে দিয়ে দিবে, আপনি সাবমেরিন ডিপার্টমেন্ট যিনি প্রধান তার সাথে আপনি ইন্টারভিউ করেন, দিয়ে দিবে। কিন্তু আপনাকে আমি আপনার যুক্তি দিয়ে একটা সর্বশেষ কথা বলেছি, সেটা হচ্ছে যে আপনি যেটা বলার চেষ্টা করছেন সাবমেরিন কিনে ফেলে, তাহলে তো এটা কেনারই দরকার ছিল না, ছিল কেন যদি ফেলে রাখবে না। তাই সেটাই আমি বলছি, কাজে আপনার যুক্তিটা যে অসারতা প্রমাণিত হয় এখানেই, যে ফেলে রাখবে সে তো কিনবে না, যে ফেলে রাখবে সে তো কিনবে না, তো যে কিনতে পেরেছে সে ফেলে রেখেছে, দিস ইজ রং, বিকজ এই তথ্যটা আপনার কাছে নাই। সরকার এবং রাষ্ট্র অনেক কারণেই যুদ্ধাস্ত্র এবং যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ এরা কিনে, দেখেন অনেক কারণে কিনে আরাফাত ভাই, আমরা এগুলি জানি, আমরা এগুলি পড়েছি, জেনেছি, আমরা পরে আবার কথা বলবো আপনার সঙ্গে। আমি তো হারুন ভাইয়ের কাছে আসতে চাই। হারুন ভাই, আমি একটা জিনিস বুঝতে পারি না যে বাংলাদেশের রাজনীতিতে যদি ধর্মীয় উন্মাদনা বা সাম্প্রদায়িকতা আমরা যেগুলি বলি সেগুলির চাপ শুধু ভারতকেই কেন সইতে হয়? যেমন বাবরি মসজিদ বানাচ্ছে ভারত বা এনসিএ করছে ভারত, সেইটার চাপটার ক্ষেত্রে ভারতকে এটি কথা শুনতে হয়, এবং পাশাপাশি আমাদের দেশে যারা সংখ্যালঘু আছে তাদের ক্ষেত্রে আসলে সেটি বারবার শুনতে হয়। এবং আমরা অনেকবারই দেখেছি অনেক মানে প্রভোকেটিভ কথা যেখানে আসলে তারা বিভিন্ন সময় বিপদে পড়েছেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের কথা আপনাদের কাছ থেকে বেশি আসে। যেমন আমি আমার নির্বাচন কভার করার অধিকার থেকে মানে অভিজ্ঞতা থেকে বলি, 2001 সালে নির্বাচনে, 2008 সালে নির্বাচনে আমি অসংখ্য জায়গায় শুনেছি যে আওয়ামী লীগকে ভোট দিলে দেশ হিন্দু রাষ্ট্রে পরিণত হবে, ঘরে ঘরে শাখা বাজবে, মেয়েদেরকে সিঁদুর পড়তে হবে, সেগুলি জনসভায় বলা হয়েছে, মানে আমি উপস্থিত ছিলাম, এরকম জনসভায় বলা হয়েছে। এর কারণ কি আসলে, মানে আপনারা এটা দিয়ে আসলে কি করতে চান, মানে কি অর্জন করতে চান? ধন্যবাদ কান্দা। এখানে আজকে আলোচনার যে মূল বিষয়বস্তু ভারত বাংলাদেশ সম্পর্ক, এটা আপনি আপনার আরিফের সাথে, আরাফাতের সাথে মানে যেভাবে কথা বলছেন, এবং আরাফাত সাহেব যে কথাগুলো বলেছে, এখানে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি গত বছর শুষ্ক মৌসুমে কিন্তু আমরা কয়েক বন্ধু মিলে আপনার ভারত ভিজিট করেছিলাম, এবং ফারাক্কার উপর দিয়ে আমরা গিয়েছি, এবং উনি যেটা বলেছেন চ্যালেঞ্জ, আমি আপনার সাথে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে 96 সালে এই 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তি হওয়ার পর যে সমস্ত ক্লজ গুলো রয়েছে, আপনি বলেন প্রতি বছর যৌথ নদী কমিশনের মিটিং হয়, প্রতিদিন পানি মাপা হয়, এবং বাংলাদেশের যে হিস্সা, আমি যে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি এটা আপনি এবছর তার আগের বছর যদি তথ্যের সাথে কোনো মিল পান, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি টোটালি আপনি অসত্য কথা বলছেন। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের সঙ্গে যে বর্ডারে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, একাধিকবার বিএসএফ বিজেপি বৈঠক হচ্ছে, প্রতি বছরে বৈঠক হচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে যে এখানে আমরা অস্ত্র ব্যবহার করবো না। আপনি গোটা বাংলাদেশ ভারত সীমান্ত কাটাতার দিকে ঘিরে রাখছেন, তারপরও সেখানে আপনি আমার প্রশ্নটা হচ্ছে হারুন ভাই, এইটা কি শুধু আওয়ামী লীগের আমলে কি এই বর্ডার কিলিংটা হয়? বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের আমলে কেন বলছি আপনার, যেহেতু ভারতের সাথে যতগুলো টিটি, বেশিরভাগ টিটি কিন্তু আওয়ামী লীগের সময়ই হয়েছে, এবং আওয়ামী লীগ দাবি করে আরেকটা জিনিস, কিন্তু বর্ডার কিলিং এর ক্ষেত্রে জনাব মোহাম্মদ আরাফাত আরেকটি কথা বলেছিলেন যে আপনারা কোন সময় মানে ভারতের সাথে এইটি বৈঠকে এই কথাটি তুলেছিলেন কিনা যে বর্ডার কিলিং এর বিষয়টা, যেমনটি আওয়ামী লীগ তুলে থাকে। যদি আজকে পত্রপত্রিকায় দেখেন, পররাষ্ট্রমন্ত্রী সরকারের স্টেটমেন্ট গুলো দেখেন, আমরা বরাবরই এই বর্ডার কিলিং এর আমরা প্রতিবাদ জানিয়েছি। আপনারা যখন সরকারে ছিলেন, আমরা সবটাই এই বিষয়গুলো আমরা বলে এসেছি। দ্বিতীয় যে বিষয়টি বললেন, এই রিসেন্টলি ভারত যে এনআরসি আপনার যে আইনটা পাস করা হয়, সেখানে বাংলাদেশে ভারতে যারা মুসলমান তাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে, যে কারণে গোটা ভারতে এটা নিয়ে ব্যাপক প্রতিবাদ। আপনি আমাকে এই জিনিসটা বুঝান তো, ভারতে হিন্দুরা, আপনি আমাকে এই জিনিসটা বুঝান, ভারতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, মুসলমানরা সংখ্যালঘু, সেই জন্য মুসলমানদের, হ্যাঁ, আপনি যখন সংসদে বক্তৃতা দিতে সময় আপনি যে ধর্মটি বিশ্বাস করেন, অর্থাৎ ইসলাম ধর্ম বিশ্বাস করেন, সেইটির ধর্মগ্রন্থ হোক, সেটির সূরা হোক, সেইটির কেরাত হোক, সেটি নিয়েই যখন আপনি কথা বলতে থাকেন, আপনি যখন প্রতিবার বলেন আপনি 92% মুসলমানের দেশ, আপনি যখন প্রতিবার আপনার পাঠ্যক্রম পাল্টান, তখন কি মানে এই হিন্দুদের বা যারা মুসলমান না তাদের ক্ষুণ্ণ হয় না? টকশো বাংলায় আপনি নিজে যদি প্র্যাকটিস করেন, সঙ্গেই থাকুন। ভারতের সংবিধানটা অসাম্প্রদায়িক সংবিধান। আপনি কি 20 সেকেন্ডে কিছু বলতে চান? আমি হারুন ভাইকে একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, উনি বলছিলেন যে ফারাক্কা চুক্তিতে সমস্ত ক্লজ করা হয়েছে, উনি একটা ক্লজের কথা আমাকে বলুক, এবং উনি আমাকে বলুক যে ভরা মৌসুমে কি পরিমাণ পানি প্রবাহিত হয়, কি পরিহিত হয়। কিন্তু হারুন ভাই, আমি বলছিলাম যে আমার প্রশ্নটি ছিল, হারুন ভাই আপনি যখন সংসদে বক্তৃতা দিচ্ছেন তখনও তো আপনি ইসলাম ধর্মকে অবলম্বন করেই বক্তৃতা দিচ্ছেন, ইসলাম ধর্মের নজিরে আপনি দেখাচ্ছেন, আপনি পাঠ্য বই থেকে
যেই বইগুলি, যে গল্পগুলি, উপন্যাসগুলি, কবিতাগুলি, গানগুলি, জি জি কথা বলছি, আমি যেহেতু ইসলাম ধর্মের অনুসারী এবং বাংলাদেশের সংশ্লিষ্ট মানুষ, আমার একটি বক্তৃতা আপনি দেখাতে পারবেন না যে আমি হিন্দু সম্প্রদায়ের লোকরা তাতে আঘাতপ্রাপ্ত হবে বা তারা এটাতে কটাক্ষ করা হচ্ছে, কখনোই না। আমি আমার বক্তব্যের যে জায়গাগুলো, আমি কিন্তু আমার ধর্ম অনুসারী হিসাবে যে বিষয়গুলো আমি তুলে ধরছি, আমাদের ধর্মে এই জায়গাগুলো বলছে। কিন্তু ভারতে কিন্তু ভিন্ন চিত্র। ভারতের যে অবস্থানে দাঁড়িয়েছে এটা কিন্তু কংগ্রেস শাসন আমলে ছিল না, মোদী শাসন আমলে কিন্তু এইটি ভারতে একটা প্রকট আকার ধারণ করেছে। সেখানে মুসলমানদের উপর আপনার সেখানে হিন্দুত্ববাদী কায়েম করার জন্য তারা এই পদ্ধতি প্রক্রিয়া অবলম্বন করেছে, যেটা গোটা ভারতে সমস্ত রাজনৈতিক দল কিন্তু এটা প্রতিবাদ করেছে। কংগ্রেস থেকে শুরু করে প্রত্যেকটি রাজ্যের যে সমস্ত দলগুলো রয়েছে তারা এই এনআরসির বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করেছে এবং এটাকে প্রত্যাহার করে নিতে বলেছে। বিষয়টি এখানে যে এখানে আপনি যেটা বলছেন যে আমি আমার ধর্মাবলম্বীর কথা যখন পার্লামেন্টে বলছি, আমার এই কথাগুলোতে কিন্তু কখনোই হিন্দু সম্প্রদায়ের লোকরা আঘাতপ্রাপ্ত হচ্ছে না। কিন্তু ভারতের সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করছে সেই ক্ষেত্রে কিন্তু ওখানে মুসলিম সম্প্রদায়ের লোকরা, সংখ্যালঘু মুসলিমরা আঘাতপ্রাপ্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে কারণে এই প্রশ্নটা আসছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে আমি বর্ডার এলাকা, আমাকে বর্ডারে বিডিআর ডিজি, বিডিআর আমার এখান থেকে কমান্ডিং অফিসাররা ফোন করেছে যে স্যার আপনার বর্ডারে এখানে আমরা এখন একটা সিকিউরিটি জোরদার করেছি, বর্ডার এলাকায় লোকজনগুলো যেন আপনার বর্ডারের নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি না যায়। এই বিষয়গুলো কিন্তু বর্ডার, এই ঘটনাগুলো আমার মনে হয় হারুন ভাই আপনার বক্তব্য পরিষ্কার। আপনি কি এই যে গঙ্গার পানি চুক্তি, ফারাক্কা চুক্তি সম্পর্কে আপনি একটু বলবেন কিনা? আরাফাত ভাই একটি প্রশ্ন আপনাকে করেছিলেন, আমরা শেষ করে দিতে হবে আর কি আমাদের। উনি যে কথা বলেছে গঙ্গা চুক্তি যেটা কাজ করতে 1993 সালে হয়েছে, শুষ্ক মৌসুমে আমাদের আমি তো আপনাকে বলছি শুষ্ক মৌসুমে কত কৃষক পানি থাকার কথা, আমি কি সেই ওই কৃষক পানি শুষ্ক মৌসুমে পেয়েছি, পাচ্ছি? বাংলাদেশ সরকারের জায়গা থেকে আপনি আমাকে বলেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি বলেন কেন আপনি এই বছরে গঙ্গায় আপনার মার্চ এপ্রিল মাসে আমি যে পানি পেয়েছি তা অর্ধেকের চাইতে কম। আমার যে পাওয়ার চুক্তি অনুযায়ী যে পাওয়ার কথা ছিল, কি পরিমাণ পাওয়ার কথা, কি পরিমাণ পাওয়ার কথা, কি পরিমাণ পেয়েছে? আপনি বলতে তার জায়গা থেকে আপনি কি বলছেন যে যদি হারুন ভাই আপনি কি বলছেন যে চুক্তিতে আছে হচ্ছে 100 পাওয়ার কথা, সেই জায়গায় কি 50 পাচ্ছে বাংলাদেশ? মানে আপনি কি এরকম কথা বলতে পারছেন অর্ধেকের জন্য? আচ্ছা বলছে কি যে ফারাক্কা পয়েন্টে পানির প্রবাহ কমে গেছে, এখানে ভারত বৃহত্তর রাষ্ট্র হিসাবে তার স্বার্থ সে নিয়ে যাবে, চুক্তির মধ্যে যে সমস্ত বিষয়গুলো থাকবে সেগুলো ভারত যখন বাংলাদেশের শান্ত আসবে সেগুলো উপেক্ষা করবে, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসবে। হারুন ভাই পাকিস্তান এবং চীন সম্পর্কে, পাকিস্তান এবং চীনের সাথে সম্পর্ক কি হচ্ছে সেটি এক লাইনে বলেন। এটা পাকিস্তান চীনের সাথে আমরা বর্তমানে যেটা লক্ষ্য করছি যে পাকিস্তান এবং চীনের দিকে মনে হয় যে বর্তমান প্রধানমন্ত্রী হয়তো ভারতকে একটু চাপে রাখার জন্য বা আরো যেন ভারত বাংলাদেশের সাথে যে সম্পর্ক চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছে সেগুলোর ব্যাপারে যেন ভারত কিছুটা এই হয়। তবে এটা খুব ঝুঁকিপূর্ণ কাজ। আমাদের 50 বছরের ইতিহাসে দেখা যায় যে এটা খুব ঝুঁকিপূর্ণ বিষয়। আর আমাদের সময় শেষ, আপনি এক লাইন বলেন তাহলে আমরা শেষ করে দিই, আমাদের সময় লাগে। না, আমি সিম্পলি লাস্ট যেটা বলতে চাচ্ছিলাম, হারুন ভাই আমাকে একটি ক্লজের কথা বলতে পারবেন না যেটা মানা হয়নি। উনি আমাকে টোটাল অ্যামাউন্ট অফ পানি কি পরিমাণ প্রবাহিত হয় বলতে পারেনি, এই তথ্যগুলো জানান না। অর্ধেক তো আন্দাজে বললে হবে না, পরিমাণটা বলা দরকার, কত কিউসেক। আচ্ছা সর্বশেষ বলি, মোদী সরকারের বিষয়ে যেটি বলেছেন, হ্যাঁ